নমস্কার বন্ধুরা, সিএম অ্যাস্ট্রো চ্যানেলে আমি সুভাষ মিত্র আজকে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব সেকেন্ড হাউস লর্ড, অর্থাৎ কিনা দ্বিতীয় ঘরের অধিপতি লগ্ন থেকে দ্বিতীয় ঘরের অধিপতি যদি পঞ্চম ঘরে গিয়ে বসে তাহলে কী ধরনের ফল দিতে পারে। আগের ভিডিওতে বলেছিলাম দ্বিতীয় ঘরের অধিপতি যদি চতুর্থ ঘরে বসে যায় তাহলে কী ধরনের রেজাল্ট দিতে পারে। আজকে আলোচনা করব যদি পঞ্চম ঘরে চলে যায় তাহলে কী ধরনের ফল দিতে পারে। আমরা জানি যে দ্বিতীয় ঘর থেকে আমরা ফ্যামিলি কীরকম হবে, ফ্যামিলি এথিক্স কীরকম থাকবে, ফ্যামিলি ভ্যালুস, অর্থাৎ কিনা প্রত্যেকটা ফ্যামিলিতেই নিজস্ব কিছু চিন্তা ভাবনা থাকে এবং সেই হিসেবে তার একটা কালচার আছে, তার একটা চিন্তাভাবনা আছে। বাড়ির গুরুজনদেরকে মান্য করা বা তাদের কথা শোনা, সব কিছুই প্রতিটা ফ্যামিলিতেই কিছু না কিছু আছে। সেই হিসেবে প্রতিটা ফ্যামিলি চালিত হয়। তো সেটা সেকেন্ড হাউস থেকে যেরকম আসে তেমনি আপনার ফুড হ্যাবিটস কীরকম, আপনি কী ধরনের খাবার পছন্দ করেন সেটাও যেরকম সেকেন্ড হাউস থেকে আসে, তেমনি আপনি আপনার কথা বলার ভঙ্গি, আপনার মুখের এক্সপ্রেশন কীরকম, আপনি কিভাবে লোকজনকে বোঝাতে পারেন, এটাও সেকেন্ড হাউস থেকে আসে। আবার আপনার মুখে যদি কোনো প্রবলেম থাকে, মানে স্কিনের উপরে যদি কোনো প্রবলেম থাকে সেটাও কিন্তু এখান থেকে ধরা পড়ে। আপনি যদি ভালো গান গাইতে পারেন, অর্থাৎ আপনার গলা, থ্রোট, এইসব এরিয়াগুলোও সেকেন্ড হাউস থেকে ধরা পড়ে। এবারে আসি ফিফথ হাউস। ফিফথ হাউস থেকে কি আসে না, ফিফথ হাউস হচ্ছে আমরা যে ধর্মঘর বলি, 1, 5, 9কে আমরা বলি ধর্মের ঘর, লগ্ন, পঞ্চম এবং নবম। তো পঞ্চম ঘর থেকে আমরা সেই ধর্মের ঘরটাকে অত্যন্ত শুভ ঘর এই তিনটে, এবং এই তিনটে ঘরের ওপরে হরোস্কোপের যেন তিনটে পায়া, একটা টেবিল যেরকম মিনিমাম তিনটে পায়া লাগে, তেমনি হরোস্কোপের এই 1, 5, 9 ঘরের ওপরে হরোস্কোপের স্ট্রেংথ কতটা হতে পারে এই তিনটে ঘরের ওপর মেনলি আসে। তার জন্য পঞ্চম ঘরটাকে আমরা খুবই গুরুত্ব দিই। এই পঞ্চম ঘরটা অত্যন্ত শুভ ঘর। এই ঘর থেকে আমরা কী বিচার করি না, এই ঘর থেকে যেরকম পূর্বপুণ্যের ঘর বলি, তেমনি এই ঘর থেকে আপনার চিলড্রেন বা ছেলে মেয়ে, তাদের উন্নতি, তাদের পড়াশুনো কীরকম হবে এটা যেরকম আসে, তেমনি ফিফথ হাউস থেকে আপনার ইন্টেলিজেন্স, আপনি কতটা ইন্টেলিজেন্টলি কাজ করেন সেটা যেরকম আসে, সেরকম পঞ্চম ঘর থেকে আপনার উচ্চশিক্ষা কীরকম হতে পারে সেটাও আসে। পঞ্চম ঘর থেকে লাভ অ্যাফেয়ার্স বা রোমান্সকেও বিচার করা হয়। পঞ্চম ঘর থেকে আপনার ক্রিয়েটিভিটি ছাড়াও পঞ্চম ঘর থেকে আমরা বলি যে এটা ওয়ান অফ দ্য লক্ষ্মী ভাব, অর্থাৎ কি না যদি দ্বিতীয় ঘরের অধিপতি পঞ্চমে গিয়ে বসে তাহলে একটা ধনযোগ তৈরি হয়। সেক্ষেত্রে পঞ্চম ঘর থেকে আমরা ধন সম্পত্তিও বৃদ্ধি দেখতে পাই। এবারে আসুন, যদি বিভিন্ন প্ল্যানেটসগুলো, কারণ 12টা রাশির যে কোনো একটা আপনার লগ্ন হতে পারে, কাজে সেক্ষেত্রে প্ল্যানেটসগুলো আলাদা আলাদা হবে, দ্বিতীয় ঘরের অধিপতিও আলাদা হবে, এবং সেই প্ল্যানেটসগুলো কীরকম হবে এবং সেগুলো পঞ্চম ঘরে গিয়ে যখন বসবে, যে কোনো ঘরই তার পঞ্চম ঘর হতে পারে, কারণ সেকেন্ড হাউসের হিসেবে পঞ্চম ঘরটাও আলাদা আলাদা হবে, আর লগ্ন হিসেবেই সেটা দেখতে হবে। কাজে সেক্ষেত্রে রেজাল্টগুলো ভ্যারি করবে। এবার ধরা যাক রবি যদি সেকেন্ড হাউস লর্ড হিসেবে পঞ্চম ঘরে বসে যায়, তার মানে যদি ক্যান্সার লগ্ন ধরি বা কর্কট লগ্ন ধরি, তাহলে কর্কট লগ্নের পঞ্চম ঘর হচ্ছে বৃশ্চিক রাশি। তাহলে এক্ষেত্রে কর্কট লগ্নের পরের ঘরটি হচ্ছে রবির ঘর, রবি সেখানে দ্বিতীয়পতি। সেই দ্বিতীয়পতি রবি যদি বৃশ্চিক রাশিতে বসে যায় তাহলে কি হতে পারে না, রবিকে তো এমনিতেই আমরা বলি পিতার সঙ্গে তুলনা করি। এক্ষেত্রে নেটিভ বা জাতককে, যার হরোস্কোপ, তাকে তার পিতা তাকে সাহায্য করবে কি করে বুদ্ধি দিয়ে রোজগার করতে হয়, বা তাকে অন্যভাবেও হেল্প করতে পারে যাতে সে ওই ঘরের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী
ইন্টেলিজেন্টলি বা কোনো ক্রিয়েটিভ ব্যাপারেও তার পিতা তাকে সাহায্য করতে পারে। যদি পিতার যদি এই সংক্রান্ত কোনো অভিজ্ঞতা থাকে তাহলে তিনি তাই দিয়ে ছেলেকে, তার সন্তানকে হেল্প করবেন। তবে যেহেতু বৃশ্চিক রাশিটা হচ্ছে একটা জলরাশি এবং রবি যদিও পুরোপুরি ম্যালিফিক আমরা বলি না, রবির একটা হালকা ম্যালিফিক নেচার আছে। রবিকে আমরা ম্যালিফিক প্ল্যানেটদের গোত্রেই ফেলি, তবে মঙ্গল বা শনির মতো তামসিক নয়, যে কারণে রবির ক্ষেত্রে একটু কম, কিন্তু তাও রবির একটা নিজস্ব ম্যালিফিক ভাব থাকে। এক্ষেত্রে যেহেতু রবি জলরাশিতে পড়ে যাচ্ছে, কাজে রবির এফেক্টে শুভ ভাব অতটা ভালো হবে না, কিন্তু তাও সে পিতার থেকে যথেষ্ট পরিমাণ হেল্প পেতে পারে। আবার ধরুন চন্দ্র চন্দ্র যদি দ্বিতীয় পতি হিসেবে পঞ্চম ঘরে বসে যায়, তার মানে বলছি যে মিথুন লগ্নের ক্ষেত্রে চন্দ্র হয়ে যাচ্ছে দ্বিতীয় পতি। সেই চন্দ্র যদি পঞ্চম ঘরে বসে যায়, তার মানে সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশিতে যদি বসে যায় তাহলে কীরকম হতে পারে না, চন্দ্র এমনিতেও শান্তিপ্রিয়, শান্তির জন্য সব কিছুই করতে পারে, অত্যন্ত কোমল একটা প্ল্যানেট, এবং সেই চন্দ্র ভীষণ ইমোশনালও। যখন শুক্রের ঘরে বসে যাবে, কারণ তুলা রাশিটার অধিপতি হচ্ছে শুক্র, এক্ষেত্রে দেখতে হবে শুক্র কোথায় বসে আছে। শুক্র হচ্ছে মেটেরিয়ালিস্টিক প্ল্যানেট, এবং শুক্র আর্টিস্টিক জিনিস পছন্দ করে। শুক্র সুন্দর জিনিসকে সবসময় দিয়ে ভালোবাসে। অতএব শুক্র যদি সেখানে বসে যায়, অর্থাৎ তুলা রাশিতে বসে যায়, অথবা যদি বৃষ রাশিতেও বসে যায়, সেক্ষেত্রে কিন্তু এই জাতক আর্টিস্টিক দিকে ভালো ইনকাম করতে পারে এবং অনেক উন্নতিও করতে পারে, এবং তার ফ্যামিলির জন্য সে ভালো মতন অর্থের সংসার করতে পারে, এবং সে তার ছেলে মেয়েদেরকেও সেই দিকে ঠেলে দিতে পারে। এবং পঞ্চম স্থান থেকে যেহেতু সন্তানে আসে, কাজেই সেই দিকে সে যথেষ্ট উদ্যোগী হবে, এবং তার মোটামুটি তাকে আমি বলি যে এই ক্ষেত্রে চন্দ্রের এফেক্টে এবং পঞ্চম ঘরের এফেক্টে সে কিন্তু ভালোই করতে পারে। কিন্তু শুক্র যদি নিচস্থ চলে যায় তাহলে কিন্তু সে এই এতটা ভালো এফেক্ট পাবে না। আবার ধরে যাক মঙ্গল যদি দ্বিতীয় পতি হিসেবে পঞ্চম ঘরে চলে যায়, অর্থাৎ আমি বলছি মেষ লগ্নের ক্ষেত্রে, কী বলে, মীন লগ্নের ক্ষেত্রে মঙ্গল হয়ে যাচ্ছে দ্বিতীয় পতি। সেই মঙ্গল যদি পঞ্চম ঘরে, অর্থাৎ কিনা যদি কর্কট লগ্নে বসে যায় বা কর্কট রাশিতে বসে যায়, তাহলে সেটা মীন রাশি থেকে পঞ্চম ঘর হলো। এবং সেক্ষেত্রে মঙ্গল কি করতে পারে, সেক্ষেত্রে মঙ্গল নিচস্থ হয়ে যাবে, কারণ মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হয় আর মকর রাশিতে উচ্চস্থ হয়। তবে হ্যাঁ, এখানে 28 ডিগ্রিতে মঙ্গল নিচস্থ হয় কর্কট রাশিতে। যদি তার নিচে থাকে তাহলে ব্যাড এফেক্টটা অতটা হবে না। কিন্তু এখানে কী ধরনের ব্যাড এফেক্ট হতে পারে না, মঙ্গলকে আমরা জানি মঙ্গলের প্রচণ্ড এনার্জি, মঙ্গল সব কিছুই এগিয়ে গিয়ে অ্যাগ্রেসিভভাবে করার চেষ্টা করে। এক্ষেত্রেও সে হয়তো তার ছেলেমেয়েদের সঙ্গে কোনো কিছু নিয়ে ফোর্স করবে, তাদেরকে বোঝাবার চেষ্টা করবে, এরমভাবে করো সেরমভাবে করো, কিন্তু তারা যদি না মানে সেক্ষেত্রে তারা এগেনস্টে চলে যেতে পারে। কাজেই এখানে মঙ্গল যদি বৃহস্পতির দৃষ্টি পায় তাহলে কিন্তু সেটা অনেক দিক থেকেই শুভ হতে পারে। আদারওয়াইজ কিন্তু এটা কী বলবো, পাওয়ার স্ট্রাগলের মতন সিচুয়েশান দাঁড়িয়ে যাবে। ছেলেমেয়েরা এগেনস্টে চলে যাবে আর মঙ্গল তাদের উপরে জোর খাটাবে। এই জিনিসটা কিন্তু রোমান্সের ক্ষেত্রেও হতে পারে, কারণ 5th হাউস থেকে আমরা রোমান্সটাও দেখি, আর মঙ্গল সেখানেও সে তার নিজের ফিয়ান্সির সঙ্গে জবরদস্তি করতে পারে, এবং সেক্ষেত্রে তার সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে যাবে। এগুলোকে ধরে নিয়েই বিচারটা করতে হবে যে 2nd হাউস লর্ড 5th হাউসে গেলে কী ধরনের রেজাল্ট দিতে পারে। এবার ধরুন মার্কারি যদি 2nd হাউস লর্ড হিসেবে
যদি পঞ্চমে বসে যায়, অর্থাৎ কি না, আমি বৃষ লগ্নের কথা বলছি। বৃষ লগ্নের পরের ঘর হচ্ছে মিথুন, এবং এক্ষেত্রে মিথুনের অধিপতি বুধ বা মার্কারি, সে যদি পঞ্চম ঘরে বসে যায় লগ্ন থেকে, তার মানে বুধ গিয়ে বসছে কন্যা রাশিতে। কারণ বৃষ থেকে কন্যা রাশি হচ্ছে পঞ্চম ঘর। আবার দেখা যাচ্ছে যে কন্যা রাশিটাও বুধেরই ঘর, মানে বুধের দুটো ঘরের অধিপতি হয়, একটা হচ্ছে মিথুন, একটা হচ্ছে কন্যা। কাজেই বুধ যদি কন্যা রাশিতে গিয়ে বসে, সেখানে বুধ আবার উচ্চস্থ হয়ে যায়। কাজেই বুধ তো সেখানে যথেষ্ট হ্যাপি, এবং এক্ষেত্রে জাতক কিন্তু যথেষ্ট ভালো ফল করবে, এবং অ্যাজ ইউজুয়াল সে নিজের ফাইন্যান্সিয়াল দিক দিয়ে বলুন কি বিজনেসের দিক দিয়ে বলুন, সে কিন্তু যথেষ্ট ভালোভাবে রোজগারপাতি বাড়াতে পারবে এবং উন্নতিও করবে। এটাকে যথেষ্ট শুভ যোগাযোগ বলা যেতে পারে। আবার যদি বৃহস্পতিকে ধরি, বৃহস্পতি সেকেন্ড লর্ড হিসেবে যদি পঞ্চমে বসে যায়, অর্থাৎ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ঘর হচ্ছে ধনু রাশি। ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। কাজে দ্বিতীয় অধিপতি হিসেবে বৃহস্পতি যদি পঞ্চমে চলে যায়, মানে মীন রাশিতে চলে যায়। তার কারণ বৃশ্চিক থেকে মীন রাশি পঞ্চম ঘর, সেক্ষেত্রে বৃহস্পতি কিন্তু নিজের ঘরেই বসে গেল। অর্থাৎ মীন হচ্ছে এমন একটা ঘর যে ঘরে অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতিও যথেষ্ট ভালো জায়গায় বসে গেল, কিন্তু কালপুরুষ রাশিচক্র হিসেবে মীন রাশি হচ্ছে দ্বাদশ ঘর। দ্বাদশ ঘর মানে মোক্ষের ঘর। দ্বাদশ ঘরকে আমরা স্পিরিচুয়ালিটির ঘর বলি। দ্বাদশ ঘর আরও অনেক কিছু মিন করে। এক্ষেত্রে জাতক কিন্তু স্পিরিচুয়ালিটির দিকে ঝুঁকে যাবে, এবং সে যথেষ্ট জ্ঞানী হবে, কারণ বৃহস্পতি মানেই নলেজ। বৃহস্পতির মানেই হচ্ছে হায়ার নলেজ। বৃহস্পতি অনেক কিছু ইম্যাজিনেশনকে বাড়িয়ে দেয়। এক্ষেত্রে সে কিন্তু টিচিং লাইনে যেতে পারে। সে ভালো গান বাজনার দিকেও যেতে পারে, যেটা ক্লাসিক্যাল সঙ্গীত যেটাকে বলি আর কি, সেই দিকেও ঝুঁকতে পারে। সে কিন্তু আরও বেটার করবে, এবং তার সোশ্যাল একটা কানেকশান হতে পারে ফর স্পিরিচুয়াল সাইড থেকে বলছি। সেই দিক দিয়ে সে যথেষ্ট উন্নতি করবে, এবং অবভিয়াসলি বৃহস্পতি যে ঘরেই থাকুক সেই ঘরের এবং তার অ্যাসপেক্ট যেখানে যায় সেই ঘরগুলোকে সে এক্সপ্যানশন করিয়ে দেয় বা বাড়িয়ে দেয়। কাজেই এই ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট জাতকের ভালোই হবে যদি দ্বিতীয় অধিপতি হিসেবে বৃহস্পতি পঞ্চমে মীন রাশিতে চলে যায়। এবার ধরা যাক যদি স্যাটার্ন পঞ্চমে গিয়ে বসে দ্বিতীয় অধিপতি হিসেবে, অর্থাৎ আমি মকর লগ্নের কথা বলছি। মকর লগ্নের পরের ঘরটা হচ্ছে কুম্ভ, সেই ঘরের অধিপতিও শনিদেব, এবং শনিদেব যদি পঞ্চমে চলে যান, তাহলে শনিদেব গিয়ে বসছেন বৃষ রাশিতে, কারণ মকর থেকে বৃষ হচ্ছে পঞ্চম ঘর। যদি মকরকে আমি লগ্ন হিসেবে ধরি, এক্ষেত্রে কী হবে না, শনিদেব এমনিতে খুব পরিশ্রমী মানুষকে পছন্দ করেন, এবং একটু স্লো প্ল্যানেট, কিন্তু প্রচণ্ড ডিসিপ্লিনড, এবং একটু রেস্ট্রিকশনও তৈরি করেন, যার ফলে সেখানে শনিদেবের এফেক্টটা একটু কমই হবে। কিন্তু যেহেতু বৃষ হচ্ছে এমন একটা ঘর যার অধিপতি শুক্র হচ্ছে শনিদেবের বন্ধু, ফ্রেন্ড, so there is a good relation between Saturn and Venus বা শুক্র। তো সেক্ষেত্রে রেস্ট্রিকশন থাকলেও ওভারঅল জিনিসটা ভালোই হবে, এবং জাতক নিজের লিমিটেশনের মধ্যেও, যদিও তার উপরে অনেক রেসপন্সিবিলিটি এসে যাবে, কিন্তু তাও সব কিছুর মধ্যেই সে খুব গুছিয়ে কাজগুলো করতে চেষ্টা করবে, কিন্তু সময় নেবে, কারণ স্যাটার্ন মানে একটু ডিলে, এটা স্যাটার্নের নেচারই, কিন্তু যেটা আলটিমেটলি আসবে সেটা খুব পারফেক্ট হবে। কিন্তু সময় নিয়ে হবে, কোনো তাড়াতাড়ি করতে গেলে হবে না, এবং স্যাটার্ন হার্ডওয়ার্কিংও বটে আর রেস্ট্রিকশনও বটে। স্লোলি জিনিসগুলোকে অ্যাচিভ করাতে চেষ্টা করবে, কিন্তু স্যাটার্ন এটা বুঝিয়ে দেবে যে
যেটা ইজিলি পাওয়া যায় সেটাতে এনজয়মেন্ট আসে না। যেটা রিয়েলিটি ইন লাইফ হচ্ছে, যেটা আপনি খেটে, আপনি নিজের বুদ্ধি দিয়ে, নিজের পরিশ্রমের মধ্যে দিয়ে, নিজের সময় দিয়ে সেটা যখন সাকসেসফুলি আপনি পান, তখন কিন্তু সেটা সবথেকে বেশি এনজয় করা যায়। আর স্যাটার্ন সেটাই করে। স্যাটার্ন আস্তে আস্তে আপনাকে জিনিসটাকে অ্যাচিভ করাবে, এবং আলটিমেটলি আপনি যখন সেটা পাবেন, তখন সেটা কিন্তু আপনি রিয়েলি এনজয় করতে পারবেন। এটাই স্যাটার্নের নেচার। অতএব এটাকে আমি খারাপ বলি না, এটা বরঞ্চ মানুষকে সত্যিকারের রিয়েলিটি অফ লাইফ কী জিনিস সেটা শিখিয়ে দেয়। সুতরাং স্যাটার্ন সত্যিকারে আমাদের উপকারই করে, কিছু অপকার করে না, এটা মাথায় রাখতে হবে। আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আসবো আবার ফিরে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই আসি। নমস্কার।